হাইকোর্ট ডিভিশন ওনার সেই চাওয়া রিট পিটিশন সামারিলি রিজেক্ট করে দেন, অর্থাৎ শুরুতেই কোনো রকম রুল ইস্যু ছাড়াই ওনার এই বক্তব্যগুলো আদালতের কাছে চাহিত প্রার্থনা এটা নামঞ্জুর করে দেন সরাসরি। আদালত সুস্পষ্টভাবে, হাইকোর্ট ডিভিশন সুস্পষ্টভাবে বলেছিলেন যে তিনি একদিকে বলছেন যে আমাদের সংবিধান অকার্যকর হয়ে পড়েছে, আবার সেই একই সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন। অতএব তার এই আবেদনটি, রিট পিটিশনটি একেবারেই মিসকনসেপ্ট। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে, তিনি যে বলেছিলেন যে সংবিধানের 106 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে মতামত চেয়েছিলেন এটা ন্যায়সঙ্গত, বিধিসম্মত হয়নি। ওনার বক্তব্য অনুযায়ী যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিধি অনুযায়ী এই ধরনের রেফারেন্স শুনানির ক্ষেত্রে শুনানি যথাযথভাবে হয়নি, কোনো পক্ষকে নোটিশ প্রদান করা হয়নি। সেই ক্ষেত্রে আমরা এই রায়ের বিরুদ্ধে উনি যখন আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গেছেন, আপনারা জানেন যে সেই আপিলের শুনানিকালে আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমি সহ এখানে আরও তিনজন আইনজীবী, একজনের পক্ষে এবং বাকি তিনজন আমরা টোটাল আইনজীবী, যারা আমরা নিজেরাই আদালতকে বলেছি যে সাংবিধানিক প্রশ্নে আমরা আমাদের মতামত দিতে চাই, আমরা আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করতে চাই। আমরা যুক্তিতর্ক উপস্থাপন করে আদালতকে যে কথাটি বলেছি যে সংবিধানের 106 অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করে থাকেন, তিনি কি মতামত গ্রহণ করবেন এবং কোনটা করবেন কিংবা করবেন না সম্পূর্ণভাবে সেটি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মধ্যকার বিষয়। এটা আপিল বিভাগের এই সিদ্ধান্ত, এই উপদেষ্টামূলক সিদ্ধান্ত কোনোভাবেই হাইকোর্টে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, আমি এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানিকালে দেখেছি যে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি তৎকালীন 3 বাহিনী প্রধান, বিএনপি সহ বড় রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সুশীল সমাজের প্রতিনিধি, বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে।